কি হলো ময়নার বাবা? তোমার কি জমিদারের সাথে কথা হলো? সে কি বলেছে? নতুন করে কাজে লোক লাগবে? কিসের আর নতুন কাজ? লোক লাগবে না বলে দিল। এই গ্রামে থেকে আমাদের আর লাভ নেই। সবাই আমাকে কাজ দেবে না বলে দিয়েছে। কি যে করি? এভাবে চলতে থাকলে তোমাদেরকে কি খাওয়াবো বুঝতেই পারছি না। এই গ্রামে আর তাহলে তুমি কাজ খুঁজো না, পাশের গ্রামে চলে যাও। আশেপাশে যে গ্রামগুলো আছে সেখানে তো কেউ না কেউ তোমাকে কাজ দিবেই। ভালো বুদ্ধি দিয়েছ তো। নিজের জমিটা জমিদারের কাছে বন্ধক চলে গেছে। এখন না সেখানে কৃষিকাজ করতে পারি, আর না কেউ আমাকে অন্য কোনো কাজ করার জন্য নিজেদের জমিতে রাখছে। আমি তাহলে আজই বরং পাশের গ্রামে যাই, সেখানে গিয়ে দেখি কোনো কাজ খুঁজে পাই কি না। ঠিক আছে, সাবধানে যেও, আর সন্ধ্যা হওয়ার আগেই ফিরে এসো। কি হলো বাবা, কোথায় যাচ্ছ এত সকাল সকাল? আমাকে স্কুলে দিয়ে আসতে যাবে নাকি? আজ তুই একা একা যা, কারণ আমি অন্য পথে যাব। আমি পাশের গ্রামে যাব কাজ করতে। তুই মন দিয়ে পড়ালেখা করিস। ঠিক আছে, তাহলে আমি স্কুলে গেলাম। রতন কাজে যেতে থাকে আর চিন্তা করতে থাকে। এবার যেভাবেই হোক পাশের গ্রামে আমাকে একটা কাজের জোগাড় করতেই হবে। কয়েকদিন যাবৎ কোনো কাজ নেই, আর কিছুদিনের মধ্যে ঘরের সব খাবারও শেষ হয়ে আসবে। রতন যে গ্রামের দিকে হাঁটছিল, সেই গ্রামে জমিদারের বিশাল বড় আখের বাগান ছিল। আরে কি করছো তোমরা? এখনো আখগুলো কাটা হলো না? ঠিক মতো কেটে মিঠাই তৈরি করতে শুরু করো। আবার এত বড় আখের বাগান, এখান থেকে তো প্রতি বছর আমার আরো বেশি মুনাফা হওয়ার কথা। কি করছো তোমরা? কি করছে আবার জমিদার সাহেব? আসলে এই আখগুলো অত বেশি মিষ্টি হচ্ছে না, যার কারণে বেশিক্ষণ চুলায় রাখতে হচ্ছে। এই জন্যই হয়তো গুড় আর মিঠাই কম হচ্ছে। ঠিক কথাই বলেছে কালু ভাই। জমিদার সাহেব, আপনি চিন্তা করবেন না। রোজ রোজ এভাবে আপনাকে কেনই বা এই মাঠে আসতে হবে? আমরা তো মিঠাই বানিয়ে সেগুলো বাজারে বিক্রি করে মুনাফা আপনার হাতেই তুলে দেব। কি করব বলো? সবকিছু তো আমাকেই দেখতে হয়। বাড়িতে একা একা ভালোও লাগে না, এই জন্য নিজের আখের খাবারটা দেখতে এলাম। ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করো তোমরা। এদিক সেদিক আবার ঘোরাফেরা করো না। জমিদার এত বেশি কথা বলে, চল তাড়াতাড়ি এখান থেকে কিছু গুড় আমরা সরিয়ে ফেলি, আর সেগুলো নিয়ে বাজারে আলাদা করে বিক্রি করতে হবে। জমিদার যে টাকা দেয় তাতে কি আর হয়? সেই কবে থেকেই আমরা এরকম করছি, কেউ তো আমাদের এই চুরি ধরতেও পারে না। এখন এই মিঠাইগুলো সরিয়ে ফেলতোই, আর আমি দেখছি জমিদার যেন আবারও না চলে আসে। বিষ্ণুপুরের জমিদার ছিল খুবই সহজ সরল। সে তার লোকেদের চোখ বন্ধ করে বিশ্বাস করত। এই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করছিল। সবাইকে বলে তো দিয়েছি, তাহলে ঠিক মতো কাজ করবে হয়তো। বাড়ি ফিরে যাই, শরীরটা ক্লান্ত লাগছে। এতদিকে হাঁটাহাঁটি করা যায় নাকি? কোনো একটা বিশ্বস্ত লোক পেলে হতো, আমার কয়েকটা কাজ থেকে বুঝিয়ে দিয়ে শান্তিতে বিশ্রাম করতে পারতাম। ওই তো ওই দিক থেকে একজন লোক আসছে। দেখে তো মনে হচ্ছে ভালোই বিত্তবান হবে। গিয়ে দেখি নরম সুরে বলে কোনো কাজের ব্যবস্থা হয় কিনা। রতন কিছু বলার আগেই জমিদার সাহেব রতনকে ডেকে বলে, আরে কে তুমি বাপু? এর আগে তো এই গ্রামে কোথাও দেখিনি। কি করতে এসেছো? আমি এই গ্রামে নতুন এসেছি। আমি খুবই দরিদ্র একজন লোক। পাশের গ্রাম থেকেই এসেছি কাজের খোঁজে। আমাকে একটা কাজ দিলে বড়ই উপকার হবে। তাই বুঝি? তা তুমি নিজের গ্রাম ছেড়ে এই গ্রামে কেন এসেছো? আর আমি এই গ্রামের জমিদার। আমার কাছে যেহেতু কাজের জন্য এসেছো, তবে কাজ তো অবশ্যই দেব। আসলে আমার নিজের এক টুকরো জমি ছিল। সেই জমিটা আমার জমিদার সাহেব খাজনার জন্য নিয়ে নিয়েছেন। আমি তার ঋণ সময় মতো শোধ করতে পারিনি। এখন আমাকে কেউ ওই গ্রামে কাজে নিচ্ছে না। সবার আগে থেকে কাজের লোক ছিল। হঠাৎ করে আমি একদম বেকার হয়ে পড়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। তা এর আগে তুমি ক্ষেতের কি কি কাজ করেছো? আবার তো জানতে হবে তুমি কি কাজ পারো। আমি মোটামুটি সব কাজই পারি। এর আগে আমার ক্ষেতে আমি আখের ফসল করেছি।
অনেক কাজের অভিজ্ঞতা আছে। তবে আমি যেহেতু এর আগে আমার ক্ষেতে আখ ফলিয়েছিলাম, তাই সেগুলো দিয়ে গুড় মিঠাই বানানোর কাজটাই আমি ভালো পারি। আরে, তাহলে তো বেশ ভালোই হয়েছে। আমারও এক বিশাল আখের মাঠ রয়েছে। আমিও ভাবছিলাম নতুন কোনো লোক নেওয়া যায় কিনা। চলো আমার সাথে, আজ থেকে কাজে লেগে পড়ো তাহলে। সত্যি বলছেন আপনি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এতদিন ধরে চেষ্টা করছিলাম, একটা কাজেরও জোগাড় হলো না। এখন যেহেতু আপনি বলছেন, আমার খুব খুশি লাগছে। আরে, জমিদার সাহেব তো আবারও আসছে। তাড়াতাড়ি এগুলো লুকিয়ে ফেল, আবার সাথে কাকে যেন নিয়ে আসছে। ঠিক আছে, আমি এক্ষুনি এগুলো সরিয়ে ফেলছি। জমিদার সাহেব, আবার কি মনে করে এলেন? এই দেখো, এই লোককে নিয়ে এসেছি। তোমার দিয়ে তো এই কয়েকজনের সাথে কাজ করতে কষ্ট হয়ে যায়। সব সময় আমার কানে কাছে জ্ঞান জ্ঞান করতে থাকো। এখন থেকে রতনও তোমাদের সাথেই কাজ করবে। সেটার আবার কি দরকার ছিল জমিদার সাহেব? আরে, তোমাদের ভালোর জন্যই তো দিলাম। রতনের আগে পাশের গ্রামে একটা আখের মাঠ ছিল। সেখানে নাকি ওর গুড় মিঠা এসব বানিয়ে ভালোই অভিজ্ঞতা আছে। এখন তাহলে গেলাম, ওকে আমার মাঠের কাজ কিভাবে করতে হবে বুঝিয়ে দিও। রতন, মনোযোগ দিয়ে কাজ করো কিন্তু। ধন্যবাদ আপনাকে জমিদার সাহেব। জমিদার সেখান থেকে চলে গেলে গরিম আর তার লোকেরা রতনকে দেখতে থাকে। এর আগে গুড়ের কাজ করেছিস? ভালো কথা, যা এখান থেকে। বস্তাগুলো টেনে টেনে গুদামে ভর, এটাই তোর কাজ। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এভাবেই কয়েকদিন চলে যায়। জমিদার সাহেব খুব ভালো ছিল। সে রতনকে ঠিক মতো টাকা পয়সা দিত। রতনও নতুন চাকরি পেয়ে পরিবার নিয়ে খুশিতেই দিন কাটাচ্ছিল। কি হলো, তোরা এখনো এখান থেকে মিঠাইগুলো সরাচ্ছিস না কেন? এগুলো ব্যাগে ভর আর বাজারে বিক্রি করে আয়। বাকি যেগুলো থাকবে সেগুলো জমিদার আসলে দেখিয়ে দেব। কিন্তু ওই রতন তো এখান থেকে সরছেই না। ও না সরলে আমরা কি করে এই চুরির কাজটা করতে পারি? চিন্তা করিস না, ওর সামনে থেকে নিয়ে যা, কি আর হবে, আমি দেখবো বাকিটা। রতনের সামনে থেকেই তারা মিঠাইগুলো আলাদা করে আরেকটা বস্তায় ভরতে থাকে। কি ব্যাপার, এগুলো আলাদা করা হচ্ছে কেন? জমিদার সাহেব তো এখনো এলেন না। তিনি তো কিছুই বলেননি। তিনি মিঠাইকে আবার সরাতে বলেছেন? আমাকে দিন তাহলে, আমি এই বস্তাগুলো গুদামে রেখে দিচ্ছি। হয়েছে হয়েছে, এক নিঃশ্বাসে তোকে এত কথা বলতে হবে না। এগুলোর কথা জমিদার সাহেব জানে না। এগুলো আমরা নিজেরা বিক্রি করে টাকাগুলো আমাদের মধ্যে ভাগাভাগি করে নেই। তোকেও ভাগ দেব, জমিদারকে কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু এটা তো খুব অন্যায় কাজ। জমিদার সাহেবের মাঠ, সে আমাদের তো কাজ করার জন্য টাকাও দিচ্ছেন। সে তো অত্যাচারী কোনো জমিদার নয় যে তার সাথে এমন করতে হবে। বেশি কথা বলবি না, তোকে যা বলেছি সেটাই কর। তাড়াতাড়ি এগুলো রেখে আয়। রতন, তুইও সাহায্য কর। রতন কিছুই না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি হলো, কাজ বন্ধ করে সব এভাবে দাঁড়িয়ে আছো কেন? জমিদার সাহেব, কালু ভাই এইমাত্র আমাকে আপনার বিপরীতে চুরি করতে বলেছিল। কি বলছিস? জমিদারের সামনে এভাবে মিথ্যা বলিস না। কি বলছো তুমি রতন? কালু তো অনেক দিন ধরেই আমার সাথে কাজ করে, ও এমন করতেই পারে না। বিশ্বাস করুন জমিদার সাহেব, ও মিথ্যা কথা বলছে। ঠিক আছে জমিদার সাহেব, আপনি গুদামে গিয়ে দেখুন। এখানে যে মিঠাইগুলো আছে তার অর্ধেক পরিমাণ মিঠাই গুদামে বস্তার মধ্যে ভরা আছে। তারা এগুলো আলাদা করে বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে। কি সত্যি বলছো তুমি? আমি এখনই দেখছি। জমিদার এরপর গুদামে গিয়ে সব সত্যি জানতে পারে। কালু, এক্ষুনি তুমি তোমার লোকজন নিয়ে আখের খামার থেকে বেরিয়ে যাবে। আর কখনোই যেন আমার এই খামারের আশেপাশে তোমাকে না দেখি। ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে আমার। আমি এখন বুঝতে পারছি কেন এতদিন পর্যন্ত আমার এত লোকসান হয়েছে। এখনই বেরিয়ে যাও বলছি।
কালু মনে মনে রতনের উপর খুব রেগে থাকে। তোমাকে অনেক ধন্যবাদ রতন, তুমি আমার অনেক বড় উপকার করলে। এখন থেকে আমার এই পুরো খামারটা দেখে রাখবে। আর হ্যাঁ, আমি নতুন লোকও রেখে দেব। ঠিক আছে, আপনি যেমনটা ভালো মনে করেন। রতন তার সাথে নতুন কিছু লোক নিয়ে জমিদারের পুরো আখের খামার আর মিঠাই বানানোর কাজ দেখাশোনা করত। কিন্তু কালু তার এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। চল, আমি এখানে কিছু সাগরের নোনা জল নিয়ে আসছি। এই জলগুলো এই কড়াইয়ের মধ্যে মিশিয়ে দেব। দেখবো আমি এরপর কি করেও মিষ্টি মিঠাই বানায়। সবগুলো মিঠাই নোনতা হয়ে যাবে। ঠিক আছে। তারা দুজন মিলে চুপি চুপি পুরো আখের রসের কড়াইয়ে নোনা জল ফেলে দেয়। এবার দেখবো জমিদার সাহেব কি করবে। রতনকে এবার কাজ থেকে বের করবে। আমাকে কাজ থেকে বের করে এত বড় সাহস! এখন দেখবো মজা। রতন এসব কিছু জানতো না। সে ওই আখের রস দিয়ে ভালো ভালো মিঠাই বানিয়ে ফেলে। বিকেল হলে জমিদার খামার দেখতে আসে। আরে রতন, নতুন মিঠাই বানিয়েছো? দাও তো দেখি, আমি এক টুকরো খাই। আরে, এই মিঠাই তো মিষ্টি না, বরং নোনতা। কি বলছেন আপনি জমিদার সাহেব? আমি তো মিষ্টি মিঠাই বানালাম, আবার নোনতা কি করে হয়ে গেল? আরে ভয় পেও না, আমি এর আগে কখনোই এমন নোনতা মিঠাই খাইনি। এই মিঠাই খেতে আমার খুবই ভালো লাগছে। তুমি এরপর থেকে কিছু নোনতা মিঠাইও বানিও আমার জন্য। আমার যেহেতু ভালো লেগেছে, আমি নিশ্চিত করে বলতে পারি বাজারে আমার গ্রামবাসীদেরও ভালো লাগবে। সবসময় মিষ্টি মিঠাই খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে। আমাদের একটু নোনতা মিঠাইও খাওয়া উচিত। কালু দূরে দাঁড়িয়ে এসব কিছু দেখে অবাক হয়ে যায়। আরে, আমি কিসের জন্য করলাম এসব? আর এ কি হয়ে গেল? এখন তো মালিক আরো বেশি খুশি হয়ে গেছে মনে হচ্ছে। তোমার এই বুদ্ধি দেখে আমি খুশি হয়েছি। এখন থেকে আমার এই পুরো খাবারের দায়িত্ব তোমাকেই দিয়ে দিলাম। তোমার যেভাবে ইচ্ছে হয় তুমি সেভাবে এই খাবারটা চালাবে। আর মুনাফা যা হবে তার থেকে অর্ধেক তোমার, অর্ধেক আবার। আপনি সত্যি বলছেন জমিদার সাহেব? আপনাকে অশেষ ধন্যবাদ।